দর্শক, বলছিলাম ফয়সালকে যারা জামিনে মুক্ত করেছে তারাই যদি শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের পেছনের মূল কারিগর হয়, তাহলে ঘটনা অন্যদিকে কিন্তু প্রবাহিত হবে, যেটা বলছেন, যে দাবি করছেন জুমা, ডাকসুর এই নেত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা, তিনি এই মন্তব্য করছেন। জনকণ্ঠ তাকে নিয়ে শিরোনাম করেছে, ফাতেমা তাসনিম জুমা, ফয়সালকে জামিনে বের করা হয়েছিল এই খুনের জন্যই, অর্থাৎ এই খুন করানোর জন্যই তাকে জামিনে বের করা হয়েছিল। যে মোহাম্মদপুরে একটা মানে ডাকাতি ছিনতাইয়ের মামলায় যে জেলে গিয়েছিল, অস্ত্রসহ ধরা পড়েছিল, তারপরে তার জামিন হয় কি করে সেই প্রশ্ন তিনি তুলেছেন। এবং যারা জামিন করিয়েছিল, জামিন করানোর কাজটা করাই হয়েছিল ওসমান হাদীকে মারার জন্য। মারাত্মক অভিযোগ কিন্তু করেছেন তিনি। কি বলছেন তিনি? ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা দাবি করেছেন, শরীফ ওসমান হাদীকে খুনের উদ্দেশ্যেই মূল আসামি ফয়সালকে জামিনে মুক্ত করা হয়েছিল। আজকে ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেছেন। এই জামিনের পেছনে সরকারের তদবিরে কারা ছিল, রায় দেয় কোন জজ এবং ফয়সালকে কোন আইনজীবী জামিন করিয়েছে, এছাড়া তিনি জানতে চেয়েছেন ফয়সাল ইনকিলাব মঞ্চে কিভাবে উপস্থিত হলেন। কারা জামিন করিয়েছে সেই তথ্য ঘাঁটতে গেলে এবং তাদেরকে যদি আপনি দায়ী করতে চান, তাহলে কিন্তু মানে ঘটনা অন্যদিকে চলে যাবে। কারণ এই ঘটনায় মানে ফয়সালকে জামিন করিয়েছেন যে আইনজীবীরা, তাদের অন্যতম হচ্ছেন জামাতের আইনজীবী শিশির মনির। এছাড়া তার সহযোগী হিসেবে বিএনপির এক আইনজীবীও ছিলেন, এরকম তথ্য কিন্তু আছে। যদি জুমার দাবি সত্য হয়, তাহলে কি শিশির মনির এর পেছনে রয়েছেন, এই ঘটনা ঘটিয়েছেন? কিংবা বিএনপির যে আইনজীবী এই জামিনে ছিলেন, তারা এই ঘটনা ঘটিয়েছেন? এই প্রশ্নটা কিন্তু আসে। জুমা আরও বলেছেন, মামলায় গ্রেপ্তার হওয়া কবির নামের অন্য একজন আসামি প্রথম অ্যাটাম্পের সময় ফয়সালের সঙ্গে ছিল, তার কাছেও লিড থাকার সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন মামলার অগ্রগতি নেই এবং নতুন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, তা প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, এই প্রশ্নগুলোর উত্তর অনুসন্ধানী সাংবাদিকরা জাতির সামনে আনলে অনেক জট খুলে যেত। গত 12ই ডিসেম্বর এই ঘটনার পরে ওসমান হাদীর এই হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে নানা রকমের কথা চলছে। ওদিকে পালিয়ে থাকা অভিযুক্ত ফয়সাল, যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে, তিনি দাবি করছেন যে এই ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। একের পর এক ভিডিও বার্তা দিচ্ছেন। তৃতীয় কিস্তির ভিডিওতে তিনি 3 জনের নাম বলেছেন এবং এই 3 জনই তাকে দুবাইতে যেতে সহযোগিতা করেছেন এবং এদেরকে ধরলেই নাকি মূল রহস্য বেরিয়ে যাবে। এবং তিনি একটা দল, একটা ধর্মভিত্তিক দলের কথাও বলেছেন যে এই দলকে ধরেন তাহলে এই রহস্য বেরিয়ে যাবে। আবার জুমা বলছেন যে যারা জামিন করিয়েছিল, এই জামিন করানোর কারণই ছিল ফয়সালকে মারার, ফয়সালকে না, ওসমান হাদীকে মারার জন্যই এই জামিন করা হয়েছিল। তাহলে কি জামিন যারা করিয়েছিলেন, যে আইনজীবীরা করিয়েছিলেন, তারা দোষী? যে জাজ জামিন দিয়েছেন এই সিন্ডিকেটে তিনিও আছেন, এটা বলতে চান জুমা? কিংবা তিনি বলেছেন সরকারের ভেতর থেকে কারা কারা এই জামিনে সহযোগিতা করেছে তারাও এর সঙ্গে জড়িত। ব্যাপারটা আসলে তালগোল পেকে যাচ্ছে। কারণ জামিন স্বাভাবিক ঘটনা কি বললেই বলা যায়, অভিযুক্ত করলেই করা যায় যে এর জামিনে যে আইনজীবীরা ছিলেন তারাই এই কাজটা করেছেন, তাদের পরিকল্পনাতেই হাদীর এই ঘটনা ঘটেছে, এটা বলা যায়, খুব সহজেই মুখ দিয়ে বলা যায়। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে, যখন যে দল কিংবা যারা পাওয়ারফুল, সেই দল কিংবা সেই পাওয়ারফুল অংশের কিংবা জোটের আইনজীবীদের ধরেন বড় বড় জামিনের ক্ষেত্রে আসামিরা। আওয়ামী লীগের আমলে বিএনপির প্রার্থী কিংবা জামাতের লোকজন জামিনের জন্য কিন্তু আওয়ামী লীগের যারা বড় বড় উকিল তাদের শরণাপন্ন হতেন এবং টাকার জন্য, টাকার বিনিময়ে এই কাজগুলো আওয়ামী লীগের উকিলরা করতেন। এখন যখন আওয়ামী লীগের এখন দুর্দশা, এখন যখন টপ ফেভারে আছে জামাত এবং বিএনপি, সেহেতু কোনো আসামির জামিন এবং এই ধরনের বড় কেস হ্যান্ডেলিংয়ের কারণে জামাত বিএনপির আইনজীবীদের কাছেই আসামিরা যাবেন, আসামির আত্মীয় স্বজনরা যাবেন, এটাই স্বাভাবিক। এবং উকিলরা টাকার বিনিময়ে যে কোনো আসামির পক্ষে দাঁড়াবেন, এটাই স্বাভাবিক। আমরা শিশির মনিকের দেখেছিলাম যে বুয়েটের আবরার হত্যার যে আসামি, সেই আসামিদের পক্ষে আদালতে দাঁড়াতে, আসামিদের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়ে
লড়েছিলেন, সেই লড়াটা কি মানে আসামির তো আমরা জানি যে আবরার হত্যাকাণ্ডে আসামি সবাই ছাত্রলীগের, তো ছাত্রলীগের আসামিদের পক্ষে শিশির মনির দাঁড়িয়েছিলেন কেন, যিনি জামাতের আইনজীবী? সেটাকে কেন্দ্র করে আবার অনেকে বলার চেষ্টা করেন শিশির মনির যেহেতু দাঁড়িয়েছিলেন সেহেতু এই আসামিরা মূলত ছাত্রলীগের না, এরা মূলত শিবিরের লোক, ছাত্রলীগের মধ্যে পালিয়েছিল, লুকিয়েছিল, তাদেরকে জামিন করানোর জন্য শিশির মনির এই কেস লড়েছেন। এরকম নানা কথা শোনা যায়, কিন্তু এত কথার ঘনঘটার মধ্যে আমরা আদতে থাকতে চাই না। একের পর এক ভিডিও বার্তা ওদিকে অভিযুক্ত দিচ্ছেন, আমরা এদিকে বিভিন্নজন বিভিন্ন ধরনের মন্তব্য করছি, কখনো সরকারকে দায়ী করছি, কখনো আইনজীবীকে, কখনো বিচারককে দায়ী করছি। এই ব্যাপারগুলোর একটা সমাধান বোধহয় হওয়া উচিত। জুমার দাবি যদি সত্য হয় তাহলে সেই ব্যাপারেও সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। আমার মনে হয় যে জুমা ডাকসুর এত বড় একটা নেত্রী, তিনি যেহেতু বলেছেন যে জামিনের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তথ্য বেরিয়ে আসবে, সরকার কি সেই কাজ করবেন নাকি? জামাত এবং বিএনপির আইনজীবী যারা, বিশেষ করে শিশির মনির প্রধান আইনজীবী সম্ভবত এই ফয়সাল জামিনের ব্যাপারে হাইকোর্টে তিনি কাজ করেছেন, তার সহযোগী হিসেবে বিএনপির এক আইনজীবী কাজ করেছেন বলে শোনা যায়, তাদেরকে কি সরকার জিজ্ঞাসাবাদ করবে নাকি? অস্তিত্ব রক্ষায় বাংলাদেশকে এখন হাঁটতেই হবে। শেখ হাসিনা আপনাদের, শেখ হাসিনা আপনাদের না, আমার এখানে যারা আছেন আপনারা তো আমার মানুষই, বা আমি আপনাদের মানুষ। আমি এই শেখ হাসিনা এই 17 বছরে দেশটাকে কোথায় নিয়ে গেছে দেখেছেন? কোথায় পিছনে সে ইজারা দিতে পারে না লিখিতভাবে, কিন্তু অলিখিত যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছে দেশটাকে। আজকে দেখেন 17টা বছর কতটা পিছনে আমরা গেছি। কিন্তু আপনি যদি এই জ্ঞান পাপি, ইনসাইন এবং এই মূর্খদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে পৃথিবীর উন্নয়নের রোল মডেল। মহিলাটা এই দেশটাকে কোথায় নিয়ে গেছিল, এবং এরাই আবার মনে করে আবার তারা ক্ষমতা আসবে। এরা এই দেশের রাজনীতি নিয়ে কথা বলার অধিকার নেই, এরা খুনি। এদেরকে এখন কিভাবে দেশে এনে বিচার করা হবে সেটাই এখন হওয়া উচিত প্রত্যেকটা গভর্নমেন্টের, এবং এই বাংলাদেশের মানুষের একমাত্র আপনার মানে উদ্দেশ্য হওয়া দরকার। আপনি দেখেন, তো আমি এই শীতের সকালে বা যেখান থেকে আপনারা যুক্ত হয়েছেন, আমি জানি না কোন কোন জায়গা থেকে এই সময়ে যুক্ত হয়েছেন, প্রিটি মাচ আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যে সবাই ঘুমে মোটামুটি কনফার্ম এখন এই মুহূর্তে না, হ্যাঁ মোটামুটি ঘুমে। বাংলাদেশের আপনারা উঠেছেন ঘুম থেকে, এখন ফার ইস্ট এশিয়াতে তারা 9টা 9:30 বা 10টা হবে গড়ি এখন তারা উঠেছেন। আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে, সেটা হলো মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা সবাই প্রেশার দিবেন বাংলাদেশের পাকিস্তান এই দরো মারো ছাড়ো খাও খাও বন, ধরেন এই পৃথিবীটা একটা জঙ্গল বা বন, এখানে সব জাতের মানুষ মানে প্রাণী আছে। কোন প্রাণী এখানে আপনার মানে বিচরণ করবে, কারা অস্তিত্ব তাদের ঠিক থাকবে, কাদের? যারা মাইটি শক্তিশালী। এখানে পৃথিবীটা এভাবেই চলছে এখন। অন্ততপক্ষে আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে দেরি না করে পাকিস্তান এবং তুরস্কের সাথে অতি তাড়াতাড়ি অ্যালায়েন্সটা করা দরকার, সামরিক অ্যালায়েন্স, এবং পাকিস্তানের সাথে সরাসরি এই চুক্তি করা দরকার যে আমাদের উপরে যদি কোনো ধরনের আক্রমণ আসে, মানে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে এই তখন এটা যেন পাকিস্তান এই ধরনের লাইক নেটো স্টাইল আর্টিকেল 5 স্টাইলের অনতি বিলম্বে আমাদের চুক্তি অ্যালায়েন্স দরকার। আমি মনে করি আমরা যে এই যে 21 কোটি মানুষ, আমরা তো শান্তিপ্রিয় মানুষ। উই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ার, উই ডোন্ট ওয়ান্ট এনি ফাইট উইথ এনিওয়ান, রাইট, হোয়াটস এভার। বাট ভারত তো চাইবে না। ভারত যদি মনে করে যে তাদের সাথে সম্পর্ক, তাদের সাথে আমাদের ট্রেড করতে হবে ফেয়ার অ্যান্ড স্কোয়ার, আই অলওয়েজ সাপোর্ট দ্যাট, নট এ প্রবলেম। বাট দ্য প্রবলেম ইজ নট দ্য কেস। তারা মনে করে 7 সিস্টার্সের কারণে বাংলাদেশকে বলি দিতে হবে। তারা যদি পারতো, ইন্টারন্যাশনাল কোনো ল থাকতো না, তাহলে এখনই তারা বাংলাদেশকে দখল করে নিত, চেষ্টা করতো তারা। কিন্তু এই বর্তমান যুগে এটা সম্ভব না। এজন্য আমাদের অনতি বিলম্বে আমাদের মানে পাকিস্তান এবং তুরস্কের সাথে সামরিক অ্যালায়েন্স দরকার। বাংলাদেশ বিপজ্জনক অবস্থায় পড়বে, এবং আমি মনে করি যে এটা যদি করতে বাংলাদেশ ব্যর্থ হয় আগামীতে বাংলাদেশের জন্য, এবং দালাল শ্রেণীর রাজনৈতিক দলগুলা যদি বাংলাদেশের ক্ষমতা আসে, এটা তারা করতে পারবে না। এটা আমার মনে হয় না। তারা আপনার অস্ট্রেলিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ, অলমোস্ট অনেকে আছেন। সো আমি এখন লাইভে আসলাম। This is not the right time or high time or suitable time to come on live right now because too early even for Bangladeshi and মানে Southeast Asia যারা আছেন তাদের জন্য। আমি একটা কারণে আসলাম যে আমি মনে করি আপনাদের সবার, আমি অনুরোধ করি আপনাদেরকে, ভাই দেখেন, আপনার ভাই বন্ধু নাই, মা বাবা নাই, আপনার আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, সন্তান নাই, যারা বাংলাদেশে আসছেন এই মুহূর্তে, গাইস ওয়েক আপ। প্রতি গড়ে গড়ে একটা করে লাঠি বানিয়ে রাখুন। ভোট ছোটদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। যদি ভোট দেওয়ার গ্যারান্টি, নিশ্চয়তা বাংলাদেশে মানে থাকে, আপনি কিং।
এজ এ সিটিজেন ইউ আর দ্য কিং। আর যদি এটা না থাকে তাহলে শেখ হাসিনা মতো আবারও আপনারা পিষ্ট হবেন। এবং আগামীর ভবিষ্যৎ, আমি আজকে আমার লাইভে যারা নিয়মিত ছিলেন, আমি কিন্তু পেরিস তাকি ভাই, ও থ্যাংক ইউ সো মাচ, ইউ আর টু আর্লি, আই মিন ইউ আর প্রবলি ভেরি লেট টু গো টু বেড। সো আমি আপনাদেরকে আজকে বলতে চাই, আমি এই জায়গাতে সৌদি আরবিয়া, আচ্ছা থ্যাংক ইউ। আপনারা কোথা থেকে আসছেন এটা কমেন্ট করে জানাবেন। রাজশাহী থেকে, ওকে। সো আপনি আমাকে, আমি একটা জিনিস, আমি আজকে সাউদি, ওকে, জাপান, ও দ্যাটস থ্যাংক ইউ সো মাচ, অলমোস্ট ফ্রম অ্যাক্রস দ্য বোর্ড, মানে লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আজকে এই কারণে আসলাম যে আমি অশান্তির মাঝে বলতেছি, হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ওয়ার্ল্ড, দিস ইজ নট সামথিং নাইস, দিস আনবিলিভেবল সিচুয়েশন। মানে আমি আবার বলছি, মাদুরে ইজ নট এ গুড গাই। আপনি যদি, আপনাদেরকে যদি আমি দেখাই এখন কি পরিমাণ মানুষ উচ্ছ্বাসে মেতে উঠেছে মাদুরের কারণে, ইউ ক্যান ইমাজিন দ্যাট। শুধু একটা জায়গাতে আপনি প্রশ্ন তুলতে পারেন যে ওয়াজ ইট, মানে মানে ডিড ইউনাইটেড স্টেট ফলো ইন্টারন্যাশনাল রুলস, নর্মস অ্যান্ড কাস্টমস or international rules? You can ask this question, but they told him so many times about that. He was trying to play with them. আমি আজকের লাইভে আমি বলেছিলাম, আপনি জানেন যে আপনার উপর আপনার 85% মানুষ আপনার মাদুরের বিরুদ্ধে, এবং এরা রীতিমতো নিষ্পেষিত। বাংলাদেশের চেয়ে ভয়ঙ্কর অবস্থা আপনার ভেনেজুয়েলার। আমি আবার বলছি, সবার চোখ তাদের দিকে। পৃথিবীর থার্ড লার্জেস্ট ওয়েল রিজার্ভ এই যে দেশ আছে, তার নাম হচ্ছে ভেনেজুয়েলা। এই দেশ এখন আকাশে উড়ার কথা, জাপান থেকে উন্নত থাকার কথা, কিন্তু চুর, লুঠেরা, বাটপার, মানে অশিক্ষিত, মূর্খ, গণ্ডমূর্খ, মানে আপনার এই যে বিভিন্ন এজেন্ট থাকার কারণে তাদের আজকে অবস্থাটা দেখেন। এই দেশটা আজকে বিপদগ্রস্ত। এই ব্যক্তি, তাকে অফার দেওয়া হয়েছে, মানে সো মেনি অফার্স ইউনাইটেড স্টেটস অফার্ড, আই মিন টু হিম, হোয়াই ডিডন্ট হি টেক হিম? হি কুড টেক ইট, এবং সে কুড, মানে সেফ থাকতে পারতো, সময় আসলে আবার ঘুরে দাঁড়ানোর পথ থাকতো। তাহলে এখন কি হলো? সর্বনাশ হয়ে গেছে, আর কখনোই ফিরতে পারবে না ওইটা। ভেনেজুয়েলাতে ইউএস গভর্নমেন্ট কোনোভাবে আর ইনভলভ হবে কিনা জানি না, উইচ ইজ দে উইল বি দেয়ার এজ লং এজ প্রেসিডেন্ট ট্রাম্প ইন দ্য পাওয়ার, বাট ডেফিনেটলি আমি এতটুকু বলি, বিকজ মানে মাদুরে তো ওভার, এ কিন্তু একজন বাঘের মতো থাকতে পারতো, ক্ষমতায় থাকবে না, তাকে ক্ষমতায় থাকতেই হবে। একজন বাস ড্রাইভার, মাদুরে ওয়াজ এ বাস ড্রাইভার, উনি বাস চালাতো, উনি হয়ে গেছে প্রেসিডেন্ট। এই দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমি আবারও বলছি, আজকে একটা রুটি খেতে পারে না বাংলাদেশের, সরি, ভেনেজুয়েলার মানুষ। এই ডিক্টেটরদের এই করুণ পরিণতির জন্য আমার একটু দুঃখ হয় না, তবে আন্তর্জাতিক আইন, মানে কানুনের বিষয়ে আপনি শ্রদ্ধা করতেই হবে, কারণ এটা না করলে এটা একটা বিপদ। বড় বড় দেশগুলো, ছোট দেশগুলোতে যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে, একটা বিপদ হতে পারে। আমি লেডিস এন্ড জেন্টলম্যান, আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাতে চাই। মানুষের উচ্ছ্বাস আপনারা দেখবেন, মানুষের উচ্ছ্বাস দেখবেন, দেখেন, এই দেখেন মানুষের উচ্ছ্বাস, ভেনেজুয়েলানদের দেখেন, ঠিক আমাদের মতো, দেখে দেখ, ঠিক আমাদের মতোই, দেখছেন? মানে মানে আমাদের মতোই, খালি একটা না, আমি আপনাদেরকে অনেকগুলা ভিডিও দেখাতে পারবো যে তারা কিভাবে বর্তমানে আপনার ভেনেজুয়েলার মানুষরা তারা সেলিব্রেট করতেছে মাদুরের যাওয়াটা। অর্থাৎ ডেফিনেটলি তার যাওয়ার দরকার ছিল, সে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। বাট আমার বক্তব্য হলো এই জায়গাতে যে এই দেখেন, এই হলো আরেকটা, আপনারা দেখেন প্রতিদিন এই দেখেন, আমার কাছে 100টা ভিডিও আছে এই ধরনের, যে যেখানে মানুষ এনজয় করতেছে বর্তমানে। আপনার এই দেখেন একটা, এই দেখেন আরেকটা, এই দেখেন আরেকটা, এই দেখেন আরেকটা, অনেকগুলা ভিডিও আছে, আমি আপনাদেরকে দেখালাম যে আচ্ছা উনাকে তারা কি, মানে কিভাবে, মানে ভেনেজুয়েলার মানুষ ইন দি ইউনাইটেড স্টেটস এন্ড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তারা সেলিব্রেট করছে। এই ধরনের মানুষের এই পরিণতি হবে না, কিসে কার পরিণতি হবে? যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো দেশের জনপ্রিয় কোনো প্রেসিডেন্টকে বা কোনো ধরনের কোনো কিছুকে, ইভেন রেজিম চেঞ্জও তারা যায় নাই, কিন্তু এই ধরনের জিনিস আমরা নিশ্চয়ই আমরা বলি যে আপনি কেন এটা করবেন তাদের দেশের, কিন্তু এখানে মনে রাখবেন যখন আপনি আমাদের দিকে তাকাবেন, ডেফিনেটলি শেখ হাসিনা, আমরা বললাম না আমাদের উপরে, আমাদের ডক্টর ফজলুল হক ভাই, যিনি এই মুহূর্তে জালকাঠি থেকে জামাতের আপনার কি প্রার্থী হয়েছেন, উনি আমাকে রাগ করে আমার কথাই বলেন নাই। আপনি বলছেন আমেরিকা কোনো কিছু করবে, কোথা তারা তো কিছু করলো না, নির্বাচন হয়ে গেল, শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলো। আমি বলছিলাম কাম ডাউন, ওয়েট, আমার মেকানিজম বলছে সামথিং গোনা হ্যাপেন এন্ড শি হ্যাজ টু গো, শি উইল বি গন। উনার আমার কথা মানতেই পারেন নাই, 1 মাস কথাই বলেন নাই উনি আমার সাথে। আমি বলছি কেননা মানে আপসেট মানুষ, এক ধরনের বিপদগ্রস্ত ছিল, এই কারণেই তো মানুষের এইগুলো চেয়েছে। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গাতে না, প্রশ্নটা হলো আমাদের বেলায়, আমি আমাদের তুলনা করার জন্যই মূলত আমার এই লাইফটা এখন আপনার 15 মিনিট হয়েছে, আমি আরো কয়েক মিনিট আছি। সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে বলেন যে পার্টি আর মার্কা রেখে এই মুহূর্তে দেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে সব দলকে এখন কাজ করা, দেশটাকে রক্ষা করা। আমি আবার বলছি, ভারত যদি সুযোগ পায় বাংলাদেশকে তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে, যে কোনভাবেই পারে। তারা ভেরি অ্যাংরি, দ্য ভেরি ব্রুটাল, মুস্তাফিজ কেন্দ্রিক। আজকে আমি আবার বলি, এখন আসি মুস্তাফিজ মানে কেন্দ্রিক। যাওয়ার আগে আবার বলছি, সরকারকে বলবেন, আপনার নেতা নেত্রীদেরকে বলবেন, গাইজ ওয়েক আপ,
মার্কা আপনার সন্তানকে রক্ষা করতে পারবে না, দল আপনার সন্তানকে রক্ষা করতে পারবে না। ভালো মানুষ দ্বারা সরকার পরিচালনা ও ইউনিটি ক্যান প্রোটেক্ট ইউর ফিউচার জেনারেশনস, আদারওয়াইজ ইউ আর ইন ট্রাবল। আমি কিন্তু বারবার হুঁশিয়ারি দিচ্ছি। আপনারা জানেন যে আমার পলিটিক্যাল মানে মানে যে অ্যাসেসমেন্ট যেটা বা আমি যেটা অ্যানালাইজ করে থাকি, ফিউচারিস্টিক। It's not about the past, futuristic. I always say you the outlook of the political মানে atmosphere. এই মাদুরের এই ঘটনাটা আমি কিন্তু বলে দিয়েছিলাম, this guy will be in trouble। এবং আমি আবার বলছি, ইরানের উপরে মনে নাই যেদিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসছিলেন, বলছিলাম দুটো গোষ্ঠী সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে, মনে আছে আমার বক্তব্যটা? আচ্ছা, এখন আপনি দেখেন ইরান কিন্তু is boiling right now, started to boil. They're coming up. Iran will be the big mess in coming, if not days, definitely in months. Take a note. Write it down. We don't want it, but it may be. That's the bottom line. So, আপনি আপনার দেশের জন্য দাঁড়ান, আর don't worry about Iran, don't worry about any other country. You concentrate on your country. You are in trouble. আমি আবার বলছি, আপনার যদি সবকিছু ঠিক থাকে, অন্যকে ভাত খাওয়াতে পারবেন, নিজেই যখন অনাহারে ভুগতেছেন, অন্যকে একবেলা খাবারও দিতে পারবেন না। So be careful. আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, I am the only person on social media who can predict the futuristic political atmosphere or environment or incident. Ladies and gentlemen, I showed you so many times, I told you so many times, and you know that it turned out to be true. It is absolutely true and pretty much very close to the prediction, ladies and gentlemen. So I'm telling you today, be careful. Wake up. Every single person, wake up, protect your country. Otherwise, এইবার যদি ফেল করেন আপনি ভালো মানুষ দ্বারা সরকার গঠন করতে, আমি আবার বলছি, আমি কিন্তু কোনো দলের কথা বলছি না, ভালো মানুষকে ভোট দেবেন অ্যাক্রস দ্য বোর্ড, সব পার্টি থেকে, এবং সবাই ঐক্যবদ্ধভাবে বলবেন যে ভারতের দালালিবিহীন বাংলাদেশের সরকার চাই, যে সরকার বাংলাদেশের স্বার্থ রক্ষা করবে, তবে ভারতকে ক্ষতিগ্রস্ত করে নয়। ডেফিনেটলি বাংলাদেশ থেকে ভারতের কোনো ক্ষতি হোক আমরা চাই না, ডেফিনেটলি আমরা চাই তারা শান্তিতে থাকুক, কিন্তু আমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, এটা নির্দ্বিধায় বলতে হবে। আজকে মুস্তাফিজের ঘটনা বলে দিচ্ছে আপনাদেরকে যে ভারত আমাদের সত্যিকার অর্থেই তারা আমাদেরকে পছন্দ করেন না, ট্রিটিং আস অ্যাজ লাইক অ্যান এনিমি। ট্রাস্ট মি, মুস্তাফিজের ঘটনা, আমি আবার বলছি, মুস্তাফিজের ঘটনা এটা মুস্তাফিজ নয়, এটা বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশকে প্রত্যাখ্যান করা হয়েছে ইনডাইরেক্টলি, এবং খুদ গভর্নমেন্ট ইনভলভ ইন ইট। সো আমি বলি, আজকে একটু আগে কথা হয়েছে আরো একজন মানুষের সাথে বাংলাদেশের, আমরা বলতে চাই আপনার আওয়াজ তুলবেন, বাংলাদেশে কোনো ভারতীয় চ্যানেল চলবে না, এটা অনেক আগে মন্তব্য করা উচিত ছিল। এই যে মাহফুজ, সান্ডা মাহফুজ, এ কি করলো এতদিন ধরে? সে কি করেছে? তথ্যমন্ত্রী ছিল না সে কি করেছে? এই যে মাহফুজ, আপনাকে তাকে জিজ্ঞেস করবেন তুই কখনো পান, সে কি করেছে? সেটা করতে পারলো না, সে কি করেছে? মানে এই যে এরা যে উপদেষ্টা হয়েছে, জ্ঞান গরিমা নাই, কিন্তু যে কোনোভাবে উপদেষ্টা হয়ে গেছে, কোনো পরিবর্তন তো আনতে পারে না ওই জায়গাতে। ভারতীয় চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ করা হোক। নাম্বার 2, IPL যেন বাংলাদেশে কোনোভাবে সম্প্রচার করা না হয়। এটা একটা, বিশ্বাস করেন, যদি এভাবে স্ট্যান্ড না নিতে পারেন, ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আপনার দেশ এবং দেশের মানুষ। 18 থেকে 19 কোটি মানুষ একদম বিপর্যয়, হাহাকার নেমে আসবে যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি সঠিক সময়ে। পৃথিবীটা ভেরি ভেরি ভলাটাইল, ইটস কামিং, tough time, rough time coming ahead of us. Particularly, we don't have any single enemy country or adversary. I'm not saying India is an enemy, but I'm saying they don't like us. They don't want us to be in a better position. So therefore, we have to be very careful. আমি সরকারকে বলবেন, আজকেই বাংলাদেশের স্বার্থ অস্তিত্ব রক্ষায় বাংলাদেশকে একটা অ্যালায়েন্স করতে হবে, সামরিক অ্যালায়েন্স। এবং যারা পাকিস্তান নিয়ে সারাদিন বাংলাদেশে পড়ে থাকে না, এদেরকে ধরবেন, এরা আপনার শত্রু, এরা মূর্খ, এরা জ্ঞান পাপী, এরা এজেন্ট, এরা দালাল, টাকা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে দালালি করার জন্য। এদের বিষয়ে সচেতন থাকবেন, কেননা আমাদের আর কোনো পথ নাই এই মুহূর্তে। ভারতকে এত সুন্দর সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারা কখনোই আমাদের পছন্দ করে নাই। আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আজকে আবারও, ইট উইল বি অন রেকর্ড, দিস ভিডিও, দিস টাইম, months to go, years to go, you're gonna find this video, ladies and gentlemen. I'm telling you today, not a good time ahead of us. If we can't be united, we're aware of what is happening, what could happen. Like I said that, আর কেউ যদি 71-এর পানি নিয়ে আপনার সামনে আসে, ওই পানি তার উপরে মেরে দিবেন, তার মানে তার উপরে, সরি টু সে দ্যাট, মানে তাকে বলবেন, কেননা এগুলো হচ্ছে বাংলাদেশকে পিছনে নেওয়ার, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের পার্ট অফ দ্যাট প্রসেস। বি কেয়ারফুল। আমি বারবার হুঁশিয়ার করে দিচ্ছি, নট এ গুড টাইম ইফ ইউ অ্যাক্ট নাও। আচ্ছা, কি বলছে, মাইট ইজ রাইট, দিস থিমস অফ দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আমি আবারও সরি, আমি এটা এভাবে না বলে আমি বলছি, you got to protect yourself, protect your country, protect your nation. আবার বলছি, we don't have any other adversary. ভারত যদি আমাদেরকে ডিস্টার্ব না করে, বাংলাদেশে ডিস্টার্ব করার মতো কেউ নাই। দুর্ভাগ্য, তিন দিকে আমাদের ভারত, কিন্তু ভারতের নতজানু হয়ে, তাদের গুলাম বা এনস্লেভ হয়ে আমাদের থাকার কোনো দরকার নেই। আমরা পারবো যদি আমাদের রাজনীতিবিদরা দালাল না হয়, আর ভারতের দালালি করে এমন কোনো দল বা রাজনৈতিক ব্যক্তিকে প্রত্যাখ্যান করেন, আপনার জন্য নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রত্যাখ্যান করুন। আমি আবার বলছি, pretty bad time ahead of us. এবং এটা আমি বারবার বলে দিচ্ছি, তারা পানি যুদ্ধ করবে আমাদের সাথে। মনে রাখেন, একটা জিনিস করবে তারা, এটাতে আমরা যদি ইউনাইটেড থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি ইন্টারনাল পলিটিক্সে,
এবং যারা এই দালালিগুলা করে, যে বিভিন্ন দালাল তৈরি হয়েছে না, দেখবেন প্রতিদিন ক্যানভাসিং করে বিভিন্ন কারণে, এদের বিরুদ্ধে এদেরকে বলেন যে শাসে মাহাত, দিস ইজ দ্য টাইম। যারা আছেন তো আপনারা জানেন কোনটা 1971 আর 54 বছর নিয়ে এখন দালালি করতে চায়, এরা দালাল, এরা দেশকে পিছনে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। এদেরকে প্রত্যাখ্যান করুন, দেশকে ভালোবাসেন এবং দেশকে রক্ষা করুন। দিস ইজ হাই টাইম। আপনি না হলেও আপনার, ধরেন আপনার সন্তান নাই, কিন্তু আপনার মা বাবা আছে, মা বাবা না তো মা বাবার খবর আছে, আপনার আত্মীয় স্বজন আছে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আমি আপনাদের বাংলাদেশিদেরকে বলতে চাই, প্লিজ ওয়েক আপ, আপনার আত্মীয় স্বজনকে সাহায্য করুন, পাড়া প্রতিবেশীকে সাহায্য করুন দেশটাকে ভালো রাখতে। এটাই আমার বক্তব্য এই মুহূর্তে। ভালো থাকবেন। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং রাইট নাও লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, আমি was watching entire scenario মানে from that, even though গাড়িতে যতক্ষণ বাইরে ছিলাম আমি তাদেরকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার গাড়িতে এগুলো বাচ্চাছিল, লাইভ ভিডিও দেখতেছিলাম গাড়িতে বসে বসে। It was unbelievable মানে things. Right now, protect your country, stay safe, progressive. That's what it is. আবার বলছি, বিভক্তির রাজনীতি যারা করে, দেশে এসে স্লোগান দেয়, 1971 স্লোগান বিক্রি করে, ট্যাবলেট বিক্রি করে, জাতিকে বিভক্ত করা করে, তাদের দালালি করা, এগুলো সহ্য করা হবে না বাংলাদেশে। এবং আবার বলছি, আপনারা এখন সবাই মানে আন্দোলনে নামুন, সব ভারতীয় চ্যানেল বাংলাদেশে বন্ধ করা হোক, IPL নিষিদ্ধ করা হোক, এটাই হবে তাদের উপযুক্ত জবাব। হ্যাভ এ ব্লেসড ডে লেডিস এন্ড জেন্টলম্যান, এন্ড বি ব্লেসড। আসসালামু আলাইকুম।